হরে কৃষ্ণ। ঘূর্ণি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর না নবম শ্রেণীর ঘূর্ণি উচ্চ বিদ্যালয়ের আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রদের উদ্দেশ্যে বলছি, ইতিপূর্বে আমি তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম, সেটা বল ও গতিবিদ্যার উপরে। সেদিন আমরা স্থিতি গতি, সরল রৈখিক গতি বা চলন গতি, বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি বা জটিল গতি, এই সকল বিষয়ের উপরে আলোচনা করেছিলাম। আজকে আমরা তারপর থেকে আলোচনা করছি। তোমরা মন দিয়ে শুনবে এবং ভিডিওটা দেখার পরে বইটা ভালো করে পড়বে, বিষয়গুলো আয়ত্ত করবে। আর তোমরা ক্লাসে তো অনেক ছাত্ররা আছো, কিন্তু মাত্র 8 জন ছাত্র আগের ভিডিওটা দেখেছো। তোমরা সবাই ভিডিওগুলো দেখবে আর বন্ধুরা সবাই মিলে শেয়ার করে নেবে, তাহলে তাড়াতাড়ি বিষয়গুলো সকলের আয়ত্ত হবে। আচ্ছা, এর আগের দিনে আমি তোমাদের পড়িয়েছিলাম চলন গতি। চলন গতি কাকে বলে মনে আছে? চলন গতি কাকে বলে বলো তো? কোনো বস্তু সরল রেখা বরাবর গতিশীল হলে, কি বললাম? কোনো বস্তু একটা সরল রেখা বরাবর গতিশীল হলে এবং বস্তুটির প্রতিটি কণা নির্দিষ্ট সময়ে সমান্তরালভাবে সরল রেখায় একই দূরত্ব অতিক্রম করলে সেই বস্তুর গতিকে রৈখিক গতি বা চলন গতি বলা হয়। এটা বলেছিলাম। আবার পড়িয়েছিলাম বৃত্তীয় গতি কাকে বলে বলো তো? বৃত্তীয় গতি কাকে বলে? কোনো বস্তুকণা একটি বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকলে ওই কণাটির গতিকে বৃত্তীয় গতি বলা হয়। এবারে বলো তো ঘূর্ণন গতি কাকে বলে? একটি বিস্তৃত বস্তু যদি নিজের অক্ষের সাপেক্ষে, একটা বিস্তৃত বস্তু যদি নিজের অক্ষের সাপেক্ষে চারিদিকে বৃত্তাকারে আবর্তন করে, তাহলে বস্তুটির গতিকে ঘূর্ণন গতি বলা হয়। আমরা দেখেছিলাম ঘূর্ণন গতির উদাহরণ পৃথিবীর নিজের অক্ষের সাপেক্ষে ঘূর্ণন। বৃত্তীয় গতির উদাহরণ দেখেছিলাম সূর্যের চারিদিকে পৃথিবীর বৃত্তীয় গতি, তাই নয় কি? আচ্ছা, আজকে আমরা কি পড়বো বলো তো? আজকে আমাদের পড়ার বিষয়বস্তুটা হলো বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য। বৃত্তীয় গতি কাকে বলে একটু আগে আমরা বললাম। বৃত্তীয় গতি কাকে বলে আর ঘূর্ণন গতি কাকে বলে, এই দুটোর ভিতরে পার্থক্যগুলো কি কি? দেখো, প্রথমে দুটোর সংজ্ঞা। বৃত্তীয় গতির একটা সংজ্ঞা দাও, ঘূর্ণন গতির একটা সংজ্ঞা দাও, তাহলে একটা পার্থক্য হয়ে গেল। কোনো বস্তুকণা একটি বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকলে ওই কণাটির গতিকে বৃত্তীয় গতি বলা হয়। আর ঘূর্ণন গতি, একটি বস্তু যদি নিজের অক্ষের সাপেক্ষে চারিদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে বস্তুটির গতিকে ঘূর্ণন গতি বলা হয়। একটা পার্থক্য হয়ে গেল। এবারে দেখো দ্বিতীয় পার্থক্য, বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতির দ্বিতীয় পার্থক্য। এই বৃত্তীয় গতির ক্ষেত্রে একটি বস্তুর গতির অভিমুখ, বৃত্তীয় গতির ক্ষেত্রে একটি বস্তুর গতির অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। বৃত্তাকার পথে ঘুরছে তো, বস্তুটার গতির অভিমুখ প্রতি মুহূর্তে
পাল্টে যাচ্ছে। ওই বৃত্তাকার পথের স্পর্শক বরাবর হচ্ছে গতিপথটা। আর ঘূর্ণন গতির ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে একটি বস্তুতে অবস্থিত বিভিন্ন কণার গতির অভিমুখ, বস্তুটা তো নিজের অক্ষের সাপেক্ষে স্থির রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে বস্তুতে অবস্থিত বিভিন্ন কণার গতির অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। ওই বস্তুতে অবস্থিত যে কণাগুলো ঘূর্ণন গতির ক্ষেত্রে, ঘূর্ণনরত বস্তুটার মধ্যে অবস্থিত কণাগুলির প্রতি মুহূর্তে অভিমুখ পাল্টাচ্ছে। আর বৃত্তীয় গতির ক্ষেত্রে কি হচ্ছে, বস্তুটির সমগ্র বস্তুটির গতির অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। তৃতীয় পার্থক্য বৃত্তীয় গতির ক্ষেত্রে একটি বস্তুর অবস্থান, বৃত্তীয় গতির ক্ষেত্রে একটি বস্তুর অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। মনে করে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ বিভিন্ন জায়গায় বস্তুটা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, অর্থাৎ বৃত্তাকার গতির ক্ষেত্রে একটি বস্তুর অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে। আর ঘূর্ণন গতির ক্ষেত্রে কি হচ্ছে, ঘূর্ণন গতির ক্ষেত্রে একটি বস্তু নিজের অক্ষের সাপেক্ষে স্থানান্তরিত হয় না, পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর যে অক্ষ, সে অক্ষ বরাবর ঘুরছে। তাহলে অক্ষের সাপেক্ষে, নিজের অক্ষের সাপেক্ষে বস্তুটা স্থানান্তরিত হয় না। বৃত্তীয় গতির উদাহরণ পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের আবর্তন, এটা হচ্ছে একটা বৃত্তীয় গতির উদাহরণ। আর ঘূর্ণন গতির ক্ষেত্রে উদাহরণ কি, ঘূর্ণন গতির উদাহরণ হলো পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণন। আচ্ছা, তাহলে আমরা বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতির পার্থক্যগুলো আলোচনা করলাম। 4টি পার্থক্য এখানে আমরা আলোচনা করেছি। আমি এইগুলোর সব নোট পাঠিয়ে দেব, তোমরা এই ভিডিও থেকে নোটগুলো বের করে নেবে এবং এগুলো দেখবে। যদি ভিডিও থেকে বের করতে না পারো তাহলে বই দেখে বিষয়গুলো আয়ত্ত করবে। এবার দেখো, চলন গতির সঙ্গে বৃত্তীয় এবং ঘূর্ণন গতির পার্থক্য। এতক্ষণ আমরা কি আলোচনা করলাম, বৃত্তীয় গতির সঙ্গে ঘূর্ণন গতির পার্থক্য। এখন আমরা আলোচনা করছি, তাহলে এই যে বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতির পার্থক্য, এইটা একটুখানি দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ, এইবারে তোমরা এই চলন গতির সঙ্গে বৃত্তীয় এবং ঘূর্ণন গতির পার্থক্যটা জেনে নাও। একটু আগে আমরা বললাম চলন গতি কাকে বলে আর ঘূর্ণন গতি আর বৃত্তীয় গতি কাকে বলে, সংজ্ঞাগুলো দিলেই একটা পার্থক্য হয়ে গেল। তাহলে চলন গতি কাকে বললাম আমরা, কোনো বস্তু একটা সরলরেখা বরাবর গতিশীল হলে এবং বস্তুটির প্রত্যেকটি কণা নির্দিষ্ট সময়ে সমান্তরালভাবে সরল রেখায় একই দূরত্ব অতিক্রম করলে সেই বস্তুর গতিকে রৈখিক গতি বা চলন গতি বলা হয়। আচ্ছা, এর আগের দিনে আমরা যখন পড়িয়েছিলাম এই চলন গতিটা, তখন একটা ছবি এঁকে সংজ্ঞাটা লিখে আমি পাঠিয়ে দিয়েছি ওই পিডিএফ করে। তোমরা সেগুলো আরেকবার একটু দেখে নেবে, আগের দিনের পড়ানোটা আরেকবার একটুখানি রিভিশন দিয়ে নেবে। তারপরে তাহলে চলন গতির সংজ্ঞাটা পেলে। এবারে দেখো বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতি। কোনো বস্তু যদি বৃত্তাকার পথে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে সেই বস্তুর গতিকে বলা হয় বৃত্তীয় গতি। আর ঘূর্ণন গতি, কোনো বস্তু, একটা বিস্তৃত বস্তু যদি তার নিজের অক্ষের সাপেক্ষে
চারিদিকে ঘুরতে থাকে, তাহলে সেটাকে বলা হয় ঘূর্ণন গতি। তাহলে এই যে চলন গতি আর ঘূর্ণন গতি, চলন গতি আর ঘূর্ণন গতি বা বৃত্তীয় গতির একটা পার্থক্য হয়ে গেল। এদিকে আমরা চলন গতির সংজ্ঞাটা বললাম, আর ওদিকে আমরা বৃত্তীয় গতির সংজ্ঞাটা বললাম, আর ঘূর্ণন গতির সংজ্ঞাটা বললাম। তাহলে একটা পার্থক্য হয়ে গেল। দ্বিতীয় পার্থক্য, চলন গতির ক্ষেত্রে বস্তুতে অবস্থিত বিভিন্ন কণাগুলির সরণ সমান্তরালভাবে হয়। এর আগের দিন আমরা দেখিয়েছিলাম যে একটা বিস্তৃত বস্তু, তার ভিতরে যদি 3টে বিন্দু নাও, 3টে বিন্দু সমান্তরালভাবে সমান সমান দূরত্ব অতিক্রম করছে। তাহলে চলন গতির ক্ষেত্রে একটি বস্তুতে অবস্থিত বিভিন্ন কণাগুলির সরণ সমান্তরালভাবে একই হয়, সমান সরণ হবে, এবং যে সরলরেখা বরাবর সরণগুলো হবে সেই সরলরেখাগুলো পরস্পর সমান্তরাল হবে। আর একবার বলে দিচ্ছি শোনো, এই চলন গতির ক্ষেত্রে একটি বস্তুতে অবস্থিত বিভিন্ন কণাগুলির সরণ সমান্তরালভাবে হয় এবং সমান হয়। আর বৃত্তীয় বা ঘূর্ণন গতির ক্ষেত্রে কি হয়? এই বৃত্তীয় বা ঘূর্ণন গতির ক্ষেত্রে একটি বস্তুতে অবস্থিত বিভিন্ন কণাগুলির সরণ বিভিন্ন হয়। বিভিন্ন কণাগুলির, এই চলন গতির ক্ষেত্রে প্রত্যেকটা কণার সরণ একই হয়েছিল, কিন্তু এই বৃত্তীয় বা ঘূর্ণন গতির ক্ষেত্রে বস্তুতে অবস্থিত বিভিন্ন কণাগুলির সরণ সমান হয় না। এই গতির ক্ষেত্রে, অর্থাৎ বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতির ক্ষেত্রে একটি বস্তুতে অবস্থিত বিভিন্ন কণাগুলির সরণ বিভিন্ন হয়। তাহলে দুটো পার্থক্য হয়ে গেল। তৃতীয় পার্থক্য দেখো, তৃতীয় পার্থক্য, চলন গতির ক্ষেত্রে বস্তুর গতির অভিমুখ একই হয়। চলন গতির ক্ষেত্রে বস্তুর গতির অভিমুখ পাল্টায় না, একই থাকে। মনে করো উপর থেকে, ছাদের উপর থেকে একটা ঢিল টুপ করে ফেলে দিলে, তাহলে ঢিলটা একেবারে নিচে সোজা পড়তে থাকবে, সোজা উপর থেকে নিচে পড়তে থাকবে। এক্ষেত্রে বস্তুর গতির অভিমুখ পাল্টায় না। কিন্তু বৃত্তীয় বা ঘূর্ণন গতির ক্ষেত্রে বস্তুর গতির অভিমুখ, বৃত্তীয় বা ঘূর্ণন গতির ক্ষেত্রে বস্তুর গতির অভিমুখ প্রতি মুহূর্তে পাল্টে যায়। বৃত্তীয় বা ঘূর্ণন গতির ক্ষেত্রে বস্তুর গতির অভিমুখ প্রতি মুহূর্তে পাল্টে যায়, কিন্তু ওই চলন গতির ক্ষেত্রে গতির অভিমুখ পাল্টায় না। তাহলে চলন গতি আর বৃত্তীয় বা ঘূর্ণন গতির 3টে পার্থক্য হয়ে গেল। আরেকটা পার্থক্য শোনো, এই যে চলন গতির ক্ষেত্রে একটি বস্তুর অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। চলন গতির ক্ষেত্রে একটি বস্তুর অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, আর বৃত্তীয় গতির ক্ষেত্রে বস্তুর অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, কিন্তু ঘূর্ণন গতির ক্ষেত্রে একটি বস্তু নিজের অক্ষের সাপেক্ষে স্থানান্তরিত হয় না। তাহলে চতুর্থ পার্থক্য, চলন গতি এবং বৃত্তীয় বা ঘূর্ণন গতির মধ্যে চতুর্থ পার্থক্যটা কি দাঁড়ালো? চলন গতির ক্ষেত্রে একটি বস্তুর অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, আর বৃত্তীয় গতির ক্ষেত্রে বস্তুর অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, কিন্তু ঘূর্ণন গতির ক্ষেত্রে বস্তুর অবস্থান নিজের অক্ষের সাপেক্ষে অপরিবর্তিত থাকে, অর্থাৎ নিজের অক্ষের সাপেক্ষে স্থানান্তরিত হয় না। উদাহরণ, এই চলন গতির উদাহরণ, ছাদের উপর থেকে একটা ঢিলকে টুপ করে ছেড়ে দেওয়া হলো নিচে, সোজা নিচে পড়তে শুরু করলো, এটা চলন গতির উদাহরণ। বৃত্তীয় বা ঘূর্ণন গতির একটা উদাহরণ কি? বৃত্তীয় গতির উদাহরণ সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণন, আর ঘূর্ণন গতির উদাহরণ কি? পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণন। তাহলে তোমরা এই চলন গতি আর বৃত্তীয় বা ঘূর্ণন গতির পার্থক্যটা আজকে জানতে পারলে।
একটুখানি দেখে নাও। আচ্ছা, এইবারে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি কি? সেই বিষয়টি হলো সরল দোলগতি। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা কি বললাম? সরল দোলগতি। তাহলে প্রথমে সরল দোলগতি কাকে বলে আমরা একটু জেনে নিই। সরল রৈখিক পথে গতিশীল কোনো বস্তুকণার উপর একটা বস্তু যদি সরল রৈখিক পথে চলতে থাকে, পর্যায় গতি সম্পন্ন হয়, অর্থাৎ সরল রৈখিক পথে একবার এদিকে যাচ্ছে আবার এদিকে আসছে, একবার এদিকে যাচ্ছে আবার এদিকে আসছে, একবার এদিকে যাচ্ছে আবার এদিকে আসছে, এই যে গতি, এটা হচ্ছে সরল রৈখিক দোলগতি। সরল রৈখিক পথে গতিশীল কোনো বস্তুকণার উপরে ক্রিয়াশীল বল যদি কণাটির গতিপথের মধ্যবিন্দু বরাবর অভিমুখী হয়। এক সরলরৈখিক পথে তো বস্তুকণাটা চলছে, এবার বস্তুকণার গতির অভিমুখটা কেমন হবে? ওই যে সরলরেখা বরাবর চলছে সেই সরলরেখার মধ্যবিন্দুর অভিমুখী হবে। সরলরৈখিক পথে গতিশীল কোনো বস্তুকণার উপরে ক্রিয়াশীল বল যদি কণাটির গতিপথের মধ্যবিন্দু বরাবর অভিমুখী হয় এবং ওই বিন্দু থেকে, অর্থাৎ ওই গতিপথের মধ্যবিন্দু থেকে কণাটির সরণের সমানুপাতিক হয়। মধ্যবিন্দু থেকে ওই গতিপথটার মধ্যবিন্দু থেকে বস্তুটা যতটা দূরে রয়েছে, মধ্যবিন্দু থেকে বস্তুটা যতটা দূরে রয়েছে সেই যে সরণ, সেই সরণের সমানুপাতিক হবে ওই বস্তুকণার উপরে প্রযুক্ত বল। ওই বিন্দু থেকে কণাটির সরণের সমানুপাতিক হয়, অর্থাৎ মধ্যবিন্দু থেকে কণাটির সরণের সমানুপাতিক হবে ওই বল, তাহলে ওই বলের অধীনে বস্তু কণাটির গতিকে সরল রৈখিক দোলগতি বলা হয়। এই ধরনের গতি হলো এক প্রকার সরল পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি মানে একই পথে বারবার যাতায়াত করছে কোনো একটা বস্তু। তাহলে আবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। কোনো একটা বস্তুকণা যদি সরল রৈখিক পথে বারবার যাতায়াত করে, একটি সরলরৈখিক পথে, একই সরলরৈখিক পথে কোনো একটি বস্তুকণা যদি একটা সরলরৈখিক পথে বারবার যাতায়াত করে এমনভাবে যাতে ওই বস্তুকণাটির উপরে প্রযুক্ত যে বল, সেই বলের অভিমুখটা কোন দিকে হবে? ওই গতিপথের মধ্যবিন্দুর দিকে। ওই গতিপথের মধ্যবিন্দুর দিকে বস্তুকণার উপরে প্রযুক্ত বলের অভিমুখটা হবে। আর একটা কী হবে বলো তো? ওই মধ্যবিন্দু থেকে বস্তুটার যতটা সরণ হবে সেই সরণটার সাথে ওই বস্তুকণার উপরে প্রযুক্ত বলটা সমানুপাতিক হবে। তাহলে ওই বলের অধীনে বস্তুটার যে গতি সেইটাকে বলা হয় সরল রৈখিক দোলগতি। আবার বলে দিচ্ছি সংজ্ঞাটা, শোনো ভালো করে, একটু মন দিয়ে শোনো আর ভালো করে বোঝার চেষ্টা করো। একটা সরল রৈখিক পথে গতিশীল কোনো বস্তুকণার উপরে ক্রিয়াশীল বল যদি কণাটির গতিপথের মধ্যবিন্দু বরাবর অভিমুখী হয় এবং ওই বিন্দু থেকে কণাটির সরণের সমানুপাতিক হয়, তাহলে ওই বলের অধীনে বস্তুকণাটির গতিকে সরল রৈখিক দোলগতি বলে। এই ধরনের গতি হলো এক প্রকার সরল পর্যায়বৃত্ত গতি, মানে বারবার একই পথে যাতায়াত করছে। উদাহরণ দেখো, এইখানে তোমরা এই যে ছবিটা দিয়েছি, একটু ছবিটা দেখে নাও। ছবিটা একটু দেখো, দেখতে পাচ্ছ ছবিটা? মনে করো এ ও বি এই গতিপথে বস্তুকণাটি চলছে। দেখতে পাচ্ছ এ ও বি এই গতিপথে বস্তুকণাটি চলছে এবং এই যে গতিপথ, গতিপথের এক প্রান্তে রয়েছে এ বিন্দু, অপর প্রান্তে রয়েছে বি বিন্দু, মাঝখানে রয়েছে ও বিন্দু।
মনে করো কোনো একটা মুহূর্তে বস্তু কণাটি পি বিন্দুতে রয়েছে, দেখতে পাচ্ছ পি বিন্দুটা, মনে করো কোনো একটা মুহূর্তে বস্তু কণাটি পি বিন্দুতে রয়েছে। তাহলে যদি পি বিন্দুতে থাকে, পি বিন্দু থেকে মনে করো যে ও বিন্দুর দূরত্ব হলো এক্স, পি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব মনে করো এক্স, এবং পি বিন্দুতে ওই বস্তুর উপরে প্রযুক্ত বল মনে করো এফ, পি বিন্দুতে ওই বস্তুর উপরে প্রযুক্ত বল মনে করো এফ। তাহলে কি হবে বলো তো, এই এফ বলটা ও বিন্দুর অভিমুখে ক্রিয়াশীল হবে এবং এফ সমানুপাতিক এক্স হবে। বুঝতে পারলে ব্যাপারটা? আর একবার বলে দিচ্ছি শোনো, একটি সরল দোলকের গতি, এটা হলো একটা সরল দোলগতি, যখন সরণের মানটা কম হবে, একটা সরল দোলক যখন অল্প বিস্তারে চলতে শুরু করে তখন সেটা সরল দোলগতির উদাহরণ। মনে করি একটা বস্তু এ ও বি পথে চলমান, কোনো এক মুহূর্তে কণাটির অবস্থান হলো পি এবং ওই গতিপথের মধ্যবিন্দু হলো ও। ধরি ও বিন্দু থেকে পি বিন্দুর সরণের মান এক্স, তাহলে আমরা বলতে পারি যে কণাটির উপরে ক্রিয়াশীল বল এফ ও বিন্দুর অভিমুখী হবে এবং ক্রিয়াশীল বল এফ সরণ এক্স এর সমানুপাতিক হবে, অর্থাৎ এফ সমানুপাতিক এক্স। তাহলে আরেকবার বলে দিচ্ছি উদাহরণটা, মন দিয়ে শোনো। একটি সরল দোলকের গতি যখন সরণের মান কম, ধরি বস্তু কণাটি এ ও বি পথে চলমান, কোনো এক মুহূর্তে কণাটির অবস্থান হলো পি এবং ওই গতিপথের মধ্যবিন্দু হলো ও। ধরি ও বিন্দু থেকে পি বিন্দুর সরণের মান এক্স, তাহলে আমরা বলতে পারি যে কণাটির উপরে ক্রিয়াশীল বল এফ ও বিন্দুর অভিমুখী হবে এবং ক্রিয়াশীল বল এফ সরণ এক্স এর সমানুপাতিক হবে, অর্থাৎ এফ সমানুপাতিক এক্স। এখন আমরা সরল দোলগতির বৈশিষ্ট্যগুলি জানতে চেষ্টা করব। সরল দোলগতি তো বুঝতে পারলে, এবার সরল দোলগতির কতগুলো বৈশিষ্ট্য। সরল দোলগতি হলো পর্যায়বৃত্ত গতি, অর্থাৎ একই পথে বারবার যাতায়াত করছে। সরল দোলগতি হলো পর্যায়বৃত্ত গতি, এক্ষেত্রে কণাটির উপরে ক্রিয়াশীল বল, ওই যে বস্তুকণার উপরে ক্রিয়াশীল বল সর্বদা কণাটির গতিপথের মধ্যবিন্দুর অভিমুখী হবে। কণাটির উপরে ক্রিয়াশীল বল সর্বদা কণাটির গতিপথের মধ্যবিন্দুর অভিমুখী হবে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই প্রকার গতিবিশিষ্ট কণার উপরে, এই যে সরল দোলগতি বিশিষ্ট কণার উপরে ক্রিয়াশীল যে বল, সেই বল গতিপথের মধ্যবিন্দু থেকে কণাটির সরণের সমানুপাতিক হবে। তৃতীয় বৈশিষ্ট্যটি আর একবার বলে দিচ্ছি শোনো, এই প্রকার গতিবিশিষ্ট কণার উপরে ক্রিয়াশীল বল গতিপথের মধ্যবিন্দু থেকে কণাটির সরণের সমানুপাতিক হবে। তাহলে আজকে আমরা কি পড়লাম বলো তো? আজকে আমরা পড়লাম বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতির পার্থক্যটা কি। দ্বিতীয়টায় পড়লাম যে চলন গতির সাথে বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতির পার্থক্য কি। তারপরে আমরা কি পড়লাম যে সরল দোলগতি কাকে বলে। তারপরে কি পড়লাম সরল দোলগতির একটি উদাহরণ। তারপরে আমরা কি পড়লাম সরল দোলগতির বৈশিষ্ট্যগুলি। তাহলে এই যেটুকু আমি পড়িয়ে দিলাম আজকে, এইটুকু তোমরা ভিডিওটা 2-3 বার করে দেখবে। তারপরে এই আমি যেটুকু পড়ালাম এর পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, নোটটা পাঠিয়ে দিচ্ছি আমি পিডিএফ করে, এই নোটটা দেখবে। তারপরে নিজের যার যে রাইটারের বই আছে সেই বইটা খুলবে, বইটা খুলে
এই অংশটুকু বের করে এই পার্থক্যগুলো আয়ত্ত করবে আর এই সরল দোলগতির বিষয়ে ভালো করে জেনে বৈশিষ্ট্যগুলো জানবে, তারপরে খাতায় লিখে অভ্যাস করবে। আজকে এইটুকুই তোমাদের আমি পড়িয়ে দিলাম। এইটুকু নিজেরা সুন্দর করে পড়বে, বোঝার চেষ্টা করবে, আয়ত্ত করবে, লিখে অভ্যাস করবে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। হরে কৃষ্ণ।